গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্ট। আরসি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে নতুন বছরের ঐকান্তিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আশা করি তোমরা বাড়িতে আছো এবং সকলেই সুস্থ আছো। তোমরা সকলেই জানো যে এখন এই সময়ে সারা বিশ্বে একটি ভয়ঙ্কর করোনা ভাইরাস বা কোভিড-19 এর প্রকোপ পড়েছে। সুতরাং আমাদেরকে একটু সন্তর্পণে থাকতে হচ্ছে। আশা করি তোমরা পরিপূর্ণরূপে সহযোগিতা করছো। নিজের পরিবারের সুরক্ষা এবং নিজের সুরক্ষা সর্বোপরি গোটা দেশের সুরক্ষা কিন্তু আমাদের ওপরেই বর্তায়। সুতরাং আমাদেরকে সাধারণ যে সচেতনতা সেগুলি অবশ্যই অবলম্বন করতেই হয়, যেমন স্যানিটাইজেশন, যেমন হ্যান্ড ওয়াশ, যেমন মাস্ক এবং অবশ্যই ঘরের মধ্যে থাকা বা গৃহবন্দী যেটাকে আমরা বলি। তো আমাদের এখন ধৈর্যের পরীক্ষা চলছে, পাশাপাশি বিভিন্ন রকমের চিন্তা আমাদের মাথায় আসছে যে হোয়াট উইল বি নেক্সট। একটা জিনিস বলা হয় যে অলস মস্তিষ্ক হচ্ছে চিন্তার আতুর ঘর। তো ঘরে বসে থাকলে অবশ্যই আমাদের মাথার মধ্যে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা ইত্যাদি আসে, কিন্তু আরসি এডুকেশন সর্বোপরি তোমাদের পাশে সবসময়ই দাঁড়িয়ে আছে এবং চিরন্তন থাকবে। তোমরা আমাদেরকে সহযোগিতা করো এবং নিজেরা সুস্থ থাকো, দেশকে সুস্থ রাখো। যাই হোক, আজকে টেট বেঙ্গলি, আমার যেটা সাবজেক্ট, তো তার প্রথম ভিডিও আমি আপলোড করছি এবং আগামী দিনে আরও অনেক ভিডিও অবশ্যই আপলোড করব। আশা করি তোমরা আমার চ্যানেলকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, যাতে ভিডিওগুলো তোমরা বরাবর দেখতে পাও। তো আজকে আমাদের টেট বাংলা আমি এটা করিয়েওছি বিভিন্ন ক্লাসে। যাদের হয়ে গেছে তাদের রিভিশন হবে এবং যারা নতুন তারা ভিডিওটা দেখবে। এবং আরেকটা জিনিস, যাদের হয়ে গেছে তারা ক্লাসে পড়ানোর সময় সমস্ত উদাহরণগুলো সব সময় মাথায় আসে না। এখন আমি সিরিয়ালি সেই উদাহরণগুলিও তোমাদের জন্য নিয়ে এসেছি এই ভিডিওতে। তোমরা অবশ্যই সেই উদাহরণগুলো মনে রাখবে, কারণ পরীক্ষায় সবসময় কোয়েশ্চেন আসে উদাহরণ থেকে। এই ক্ষেত্রটা যেটা, সেই উদাহরণ থেকে কোয়েশ্চেন আসার সময় আমরা দেখি যে তোমাদের সামনে উদাহরণ তুলে দেওয়া হবে এবং তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে এখানে কোন ধরনের শব্দের অর্থের পরিবর্তন হয়েছে। তোমাদেরকে কিন্তু সেটা আইডেন্টিফিকেশন করতে হবে। তো সেই জন্য বিভিন্ন রকমের উদাহরণ নিয়ে আজকে আমি এই ভিডিওটা তোমাদের জন্য অবশ্যই নিয়ে এসেছি। তো আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে শব্দার্থ পরিবর্তনের বিভিন্ন ধারা। এটা আগেও করানো হয়েছে, খালি উদাহরণগুলো একটু তোমরা ভালো করে দেখবে। আর যারা নতুন আছো ভিউয়ার, তারা একটু ভালো করে শুনবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে তোমরা বিষয়গুলিকে বুঝতে পারবে। তো শব্দার্থ অর্থাৎ শব্দের অর্থ। আমাদের বাংলা ভাষায় কি হয়, একটা শব্দ নানান ধরনের অর্থ ব্যবহার করে। তো এই অর্থের পরিবর্তন অর্বাচীন কালের নয়, অর্থের পরিবর্তন সুপ্রাচীন কাল থেকে বাংলা সাহিত্যে হয়ে আসছে। তো এই অর্থ পরিবর্তন কিভাবে হয়, অর্থ পরিবর্তন কি ধরনের হয়, এর বিভিন্ন ক্ষেত্র নিয়ে ভাষাবিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় শব্দার্থ বা সিমেন্টিক্স। তাকে বলা হয় শব্দের অর্থ পরিবর্তন বা সিমেন্টিক্স। তো ইংরেজিতে সিমেন্টিক্স। তো এই যে শব্দের অর্থ পরিবর্তন, সেটা প্রথমে আমাদেরকে বুঝতে হবে যেটা হচ্ছে কেন। একটু শুনে নেওয়া দরকার। শব্দের অর্থ পরিবর্তন হয় অনেক কারণবশত। যেমন প্রথমে হচ্ছে ভৌগোলিক কারণ। ভৌগোলিক কারণ কি হয়, দেখো, একটা শব্দ এক একটা ভৌগোলিক পরিবেশে এক এক রকমের অর্থকে প্রকাশ করে। যেমন উদাহরণ, যেমন যদি বলি, আমি উদাহরণের দিক থেকে বলতে চাইছি, যেমন অভিমান। অভিমান একটা শব্দ আছে। অভিমানের বাংলা অর্থ বা বাংলা ভাষায় এটাকে বলা হয় স্নেহ মিশ্রিত অনুযোগ। কারোর উপর কেউ হয়তো অভিমান করেছে, তো তার মানে কি, তার মধ্যে স্নেহ আছে অথচ অনুমান রাগ হয়েছে। এটা হচ্ছে বাংলা ভাষায়। কিন্তু এই অভিমানকে যদি হিন্দি ভাষায় প্রয়োগ করি তাহলে হয়ে যাবে অহংকার বা অহংবোধ, যেটাকে আমরা ইগো বলি।
তো ইগো অর্থাৎ অহংবোধ বা অহংকার। হ্যাঁ, ঠিক সেই রকম শাক, আরেকটা শব্দ শাক। শাক শব্দের অর্থ কি? বাংলা ভাষায় এর অর্থ হচ্ছে শুধুই ভোজ্যপত্র। যেমন পালং শাক, যেমন পনকা শাক, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। তো শুধুই হচ্ছে ভোজ্যপত্র। কিন্তু পশ্চিম ভারতীয় বা হিন্দুস্তানি ভাষায় যে কোনো রকমের নিরামিষ আহারকেই বলা হয় শাক। অর্থাৎ ভাত ডাল যদি নিরামিষ হয় সেটাকে ওরা বলে শুদ্ধ শাকাহারী। অর্থাৎ শাক অর্থ হচ্ছে যে কোনো নিরামিষ খাবার। তাহলে একটা শব্দ বিভিন্ন ভৌগোলিক পরিবেশে বিভিন্ন রকম ভাবে কিন্তু অর্থ বহন করছে। পাশাপাশি দেখো, এটা গেল ভৌগোলিক কারণ। ঐতিহাসিক কারণও আছে। ঐতিহাসিক কারণ কি? যে আগে হয়তো একটা শব্দ একরকম অর্থ প্রকাশ করত, কিন্তু পট পরিবর্তনের ফলে, ক্ষেত্র পরিবর্তনের ফলে সে অর্থটা এখন অন্যরকম প্রকাশ করে। যেমন আর্য। আর্য শব্দের অর্থ হচ্ছে যাযাবর জনগোষ্ঠী। হ্যাঁ, কারণ আর্য শব্দের রি ধাতু থেকে এসছে, যার অর্থ হচ্ছে গমন করা। তো যাযাবর জনগোষ্ঠী। আর্যরা অর্থাৎ আমরা, ভারতবর্ষে আগমন ঘটেছে আমাদের। আমরা আগে ঘুরে বেড়াতাম বিভিন্ন জায়গায়, মূলত ওই খাদ্য অন্বেষণের জন্য, এটা তোমরা জানো। তো এরপরে যখন আমরা ভারতবর্ষে এসে এক জায়গায় বসবাস করতে শুরু করলাম, কৃষিকাজ করতে শুরু করলাম, ফলে সে আর্য শব্দের অর্থ পরিবর্তন হয়ে গেল। সে যাযাবর জনগোষ্ঠী আর নেই, সে হয়ে গেল কি ইন্দো ইউরোপীয় ভাষা বংশের নৃজাতি। ঠিক সেই রকম বিবাহ। বিবাহ শব্দের অর্থ হচ্ছে বিশেষ রূপে বহন করা, টু ক্যারি। আগে অর্থ ছিল। আগেকার দিনে বিবাহযোগ্য কন্যাকে, মহাভারতের দৃষ্টান্ত আছে যে ঘোড়ার পিঠে করে তুলে নিয়ে যাওয়া হতো এবং তারপর তাকে বিয়ে করা হতো। এই সূত্র ধরে বিবাহ শব্দের অর্থ আগে আদি অর্থ কি ছিল না বিশেষ রূপে বহন করা। আর এখন বিবাহ শব্দের অর্থ দাঁড়িয়েছে পরিণয়। তাহলে এগুলো হচ্ছে ঐতিহাসিক কারণ। ঠিক সেই রকম সুভাষণ রীতি বলে একটা রীতি বাংলা ভাষায় আছে, অর্থাৎ যে কোনো খারাপ জিনিসকে ভালো করে বলা, এর ফলেও অর্থ পরিবর্তন হয়। যেমন রামবাবু গঙ্গা লাভ করেছেন, মানে গঙ্গাকে গিয়ে স্নান করেছেন বোঝায় না, গঙ্গা লাভ করেছেন মানে দেহত্যাগ করেছেন কে বোঝায়। ঠিক সেরকম বাড়িতে চাল বাড়ন্ত। চাল বাড়ন্ত মানে এই নয় যে চালের একদম গাদা গাদা আছে। চাল বাড়ন্ত মানে হচ্ছে চালের অভাব। তাহলে একটা শব্দ এক এক সুভাষণ রীতি অনুযায়ীও কিন্তু পরিবর্তন হয়। তাহলে এই রকম ভৌগোলিক রীতি, ঐতিহাসিক রীতি, সুভাষণ রীতি, এর ফলে কিন্তু শব্দের বিভিন্ন ধরনের ক্ষেত্রগুলো পরিবর্তন হয়। তো যাই হোক, এই এই যে শব্দের অর্থ পরিবর্তন, এই অর্থ পরিবর্তনকে আমরা মূলত দুটি ধারায় ভাগ করতে পারি। এক নম্বর ধারা হচ্ছে কি না, এক নম্বর ধারা হচ্ছে মূল ধারা বা মেজর কজেস, আর দু নম্বর ধারা হচ্ছে অপ্রধান ধারা বা গৌণ ধারা, হ্যাঁ, বা মাইনর কজেস। মূল ধারা যেটি, সেটির আবার তিনটি ভাগ আছে। দরকার হলে তোমরা যারা করনি তারা লিখে নিতে পারো। এক নম্বর হচ্ছে অর্থের বিস্তার বা অর্থের প্রসার, দু নম্বর হচ্ছে অর্থের সংকোচ, আর তিন নম্বর হচ্ছে অর্থের সংক্রম বা সংশ্লেষ বা রূপান্তর। আরেকবার আমি বলছি, এক নম্বর হচ্ছে অর্থের বিস্তার, দু নম্বর হচ্ছে অর্থের সংকোচ, আর তিন নম্বর হচ্ছে অর্থের সংক্রম বা সংশ্লেষ বা রূপান্তর। প্রথমে আমি আসি অর্থের বিস্তারে। বিস্তার মানে কি? বিস্তার বা প্রসার মানে হচ্ছে ক্ষেত্রটা বেড়ে গেল, তার মানে আগে কম ছিল এখন বেড়ে গেল। অর্থাৎ যে সমস্ত অর্থ পূর্বে আপাত কম জিনিসকে বোঝাতো, কিন্তু এখন বর্তমানে অনেক বেশি জিনিসকে বোঝায়, তাকেই বলা হয় অর্থের বিস্তার। তোমাদের উদাহরণটা দেবে আর তোমাদেরকে এটা আইডেন্টিফাই করতে হবে কি রকম। যেমন উদাহরণগুলো দেখো, পরপর বলছি। মূল শব্দ হচ্ছে গাং, গয়াকার উমো, গাং গয়াকার উমো। কেমন? এর আদি অর্থ হচ্ছে গঙ্গা নদী, পরিবর্তিত অর্থ হচ্ছে যে কোনো ধরনের নদী। তাহলে তোমাদেরকে প্রশ্ন দেবে গাং গয়াকার উমো একটা অ্যারো দিয়ে, গঙ্গা নদী অ্যারো দিয়ে যে কোনো নদী। এখানে শব্দার্থ পরিবর্তনের কোন ধারা কার্যকরী হয়েছে? অপশন চারটি দিয়ে দিবে, অর্থের প্রসার, অর্থের সংকোচ, অর্থের রূপান্তর, সবকটি। তখন তোমাকে এখান থেকে চুজ করতে হবে। কেমন? তাহলে গাং এই শব্দের আদি অর্থ হচ্ছে গঙ্গা নদী, পরিবর্তিত অর্থ হচ্ছে যে কোনো নদী।
নম্বর তেল। তেল শব্দের আদি অর্থ হচ্ছে তৈল বীজের নির্যাস, তৈল বীজের নির্যাস। আর বর্তমান অর্থ হচ্ছে যে কোনো তৈল বীজের নির্যাস, মানে যে কোনো দানা শস্য তার নির্যাস। আর আগে আগে অর্থ ছিল তৈলবীজ, তৈলবীজ মানে তিলকে বোঝায় এখানে, মূল যে কালো কালো তিল হয় সেই তিলের নির্যাস, তিল জাতীয়। হ্যাঁ, আর এখন যে কোনো দানা শস্য বা যে কোনো তৈলবীজের নির্যাসকে আমরা ওই বলতে পারি, তেল বলতে পারি। কেমন? নেক্সট, বর্ষ। বর্ষ শব্দের আদি অর্থ হচ্ছে কি? বর্ষাকাল। হ্যাঁ, বর্ষ শব্দের আদি অর্থ কি? বর্ষাকাল। এখন সারা বছরকে বর্ষ বলে। এটা যেমন কত? 1427, তাই তো? বর্ষ সেই। নেক্সট হচ্ছে কালি। কালি মানে হচ্ছে কি? লেখার জন্য নির্দিষ্ট কালো রঙকে কালি বলে, লেখার জন্য নির্দিষ্ট কালো রঙকে কালি বলে। আর এখন হচ্ছে লাল, নীল, হলুদ, সবুজ ইত্যাদি যে কোনো লেখার রঙকে আমরা কিন্তু কালি বলে থাকি। নেক্সট হচ্ছে নগর। নগর শব্দের আদি অর্থ দেখো, নগর শব্দের নগ শব্দ থেকে এসছে। তোমরা ভূগোলে জানো যে নগ শব্দের অর্থ হচ্ছে পাহাড়। তাহলে নগরের মানে হচ্ছে দুটি পাহাড়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত যে কোনো জনক্ষেত্র। পাহাড়ের বা দুটি বা তিনটি চারটি এরকম পাহাড়ের মাঝখানে অবস্থিত যে কোনো জনক্ষেত্রকে আমরা নগর বলতাম। কিন্তু এখন নগর বলতে বোঝানো হয় যে শুধু পাহাড়ে নয়, যে কোনো জায়গায় অবস্থিত যে কোনো জনক্ষেত্রকে আমরা নগর বলি। নেক্সট হচ্ছে মধুর। মধুর শব্দের অর্থ হচ্ছে মধুযুক্ত। মধুর শব্দের অর্থ কি? মধুযুক্ত। আর এখন মধুর শব্দের অর্থ হচ্ছে যে সুস্বাদু। তাহলে এইগুলি গেল, সমস্ত কিছুই গেল যে শব্দের অর্থের বিস্তার বা প্রসারে। একটা জিনিস ভালো করে মনে রাখবে যে এই শব্দের অর্থের পরিবর্তনের সময় মূল ক্ষেত্রর কিন্তু কোনো পরিবর্তন হয়নি। যেমন নদী, গাং গাং মানে হচ্ছে গঙ্গা নদী, এখন যে কোনো নদী, তাহলে ক্ষেত্রটা কিন্তু সেই নদীর মধ্যেই আছে। যেমন কালি, কালি মানে হচ্ছে লেখার জন্য নির্দিষ্ট কালো রং, এখন যে কোনো ধরনের লেখার জন্য রংকে কিন্তু কালি বলি। দেয়ালে যে রং করা আছে তাকে কিন্তু কালি বলবো না। তাহলে নির্দিষ্ট ক্ষেত্রটা কিন্তু আমাদের একই রকম অবস্থায় আছে, এটা কিন্তু আমাদেরকে প্রথম কথা বুঝতে হবে। হয়েছে? নেক্সট দেখো, অর্থের সংকোচ। সংকোচ মানে ঠিক প্রসারের উল্টো হবে। অর্থাৎ কি? যে আগে অনেক বেশি অর্থে প্রয়োগ করা হতো, এখন কম অর্থে প্রয়োগ করা হয়। যেমন যেমন উদাহরণ কি? প্রদীপ। প্রদীপ শব্দের অর্থ হচ্ছে যে কোনো রকমের আলো। কেমন? প্রদীপ শব্দের কি অর্থ হচ্ছে? যে কোনো রকমের আলো। আর এখন অর্থ হচ্ছে তেল সলতে যোগে বিশেষ ধরনের আলোকেই প্রদীপ বলা হয়। কেমন? যদি একটা মোমবাতি জ্বালাও সেটাই কিন্তু প্রদীপ বলা হয় না, কিন্তু সেটা এক সময় প্রদীপ ছিল। তারপরে এখন বৈদ্যুতিন বিভিন্ন আলো চলে এসছে, সেগুলো একটাও কিন্তু প্রদীপ বলবো না। কিন্তু প্রদীপ শব্দের অর্থ যে কোনো আলো এক সময় ছিল। এখন প্রদীপ শব্দের অর্থ কি হয়েছে না? প্রদীপ শব্দের অর্থ হয়েছে তেল সলতে যোগে বিশেষ ধরনের আলো। 2 নম্বর হচ্ছে অন্ন। অন্ন শব্দের আদি অর্থ ছিল যে কোনো রকমের খাবার। সে ভাত হতে পারে, সে ডাল হতে পারে, সে সবজি হতে পারে, বা অন্যান্য যে কোনো খাবার হতে পারে। হলো? এখন সে খাবারের গণ্ডির মধ্যেই আছে, কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় চলে এসছে যে অন্ন মানে হচ্ছে ভাত। বারবার করে বলছি, এটা মনে রাখো যে গণ্ডিটা কিন্তু কখনোই চেঞ্জ হচ্ছে না এই দুটো ক্ষেত্রে, অর্থের প্রসারের ক্ষেত্রে, অর্থের সংকোচের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে মৃগ। মৃগ মানে হচ্ছে কি? মৃগ মানে হচ্ছে যে কোনো রকমের পশু। এখন বর্তমানে সে পশুদের মধ্যে নির্দিষ্ট হয়ে গেছে কি? হরিণ। সম্বন্ধী। সম্বন্ধী শব্দের অর্থ হচ্ছে যার সম্বন্ধে কিছু বলা হয়। যেমন আমি এই সিমেন্টিক্স নিয়ে আলোচনা করছি, সিমেন্টিক্সের সম্বন্ধে কিছু বলছি, অতএব সিমেন্টিক্স হলো আমার সম্বন্ধী। কিন্তু বর্তমান অর্থ কি হয়ে গেছে? যে স্ত্রীর ভাই। হ্যাঁ, স্ত্রীর ভাইকে আমরা সম্বন্ধী বলি। নেক্সট, অসুখ। অর্থাৎ সুখের অভাব, যার সুখ নেই। কিন্তু যেমন আমাদের এখন ঘরের মধ্যে যে অবস্থা হচ্ছে সেটাকেই বলা হয় অসুখ। কিন্তু অসুখ শব্দের অর্থ এখনকার দিনে কি হয়ে গেছে? রোগ। হ্যাঁ। নেক্সট, ঘাস। এটা খুব
অ্যাবস্ট্রাক্ট। ঘাস শব্দের আদি অর্থ কেউ জানো? জানো না? ঘাস শব্দের আদি অর্থ হচ্ছে খাদ্য, অর্থাৎ খাবার। ঘাস শব্দের আদি অর্থ হচ্ছে খাদ্য, কিন্তু বর্তমানে, হ্যাঁ এটা অ্যাবস্ট্রাক্ট, কিন্তু বর্তমানে ঘাস অর্থে তৃণকে বোঝায়। তৃণ, ঘাস শব্দের অর্থ এখন হচ্ছে তৃণ। হ্যাঁ, রেস্টুরেন্টে গিয়ে আবার বলবে না যে আমাকে একটু ঘাস দাও। হ্যাঁ। নেক্সট, ভৃত্য। ভৃত্য শব্দের অর্থ হচ্ছে ভরণের যোগ্য, অর্থাৎ যাকে ভরণ করা যায়, অর্থাৎ খাওয়া দাওয়া বা থাকার বাসস্থান, হ্যাঁ, জামা কাপড়, অন্ন বস্ত্র, বাসস্থান দিয়ে যাকে রাখা যায় সে হচ্ছে ভৃত্য। কিন্তু এখন হয়ে গেছে চাকর বা পরিচারক। কেমন? নেক্সট, হস্তি। হস্তি শব্দের অর্থ হচ্ছে হস্তের মতো যার অঙ্গ। এই যে হস্ত, হ্যাঁ, এই হস্তের মতো, এইরকম এই হস্তের মতো যার অঙ্গ, অর্থাৎ মানে হাতের মতন দেখতে আর কি, তাকে বলা হচ্ছে হস্তি। আর হস্তি শব্দের এখন বর্তমান অর্থ হয়ে গেছে হাতি। হ্যাঁ, হ্যাঁ, এগুলো সবই কিন্তু, এবারে বলবে স্যার এখানে তো ক্ষেত্র চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, এখানে মাইন্ড করবে যে হাতের মতো অঙ্গ, হাতটা দেখতে কি রকম, দেখো উপরের দিকটা এমনি পাতলা, এই দিকটা পাতলা, মাঝখানটা মোটা, মাকু এটাকে বলা হয়, মাকুর মতো। উপরের নিচে ওর দিকটা বা নিচের দিকটা পাতলা, মাঝখানটা মোটা। তাহলে এই যে মোটা যে জিনিসটা, সেটা হচ্ছে হাতির সঙ্গে সাঙ্গীকৃত। কেমন? তাহলে এইখান থেকে অর্থের বিভিন্ন ধরনের, এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া কাজ করে, বিভিন্ন ধরনের পরিবর্তন হয়ে হস্তি ছিল হাতের মতো, এখন সেটা হয়ে গেছে হাতি। কেমন? নেক্সট হচ্ছে বাসর। বাসর শব্দের অর্থ হচ্ছে বাসগৃহ। বাসর শব্দের কি অর্থ? বাসগৃহ। আর এখন বাসর অর্থে কি বুঝাইছে? এখন বাসর অর্থে বুঝাচ্ছে যে নব বিবাহিত দম্পতির থাকার জন্য গৃহ। যে কোনো বাসগৃহকেই বাসর বলা, যেখানে বাস করা হয়, সে কুড়ে ঘর হোক, সে দালান ঘর হোক, সে যে কোনো রকমের ঘর, সেটাকে বলা হচ্ছে বাসর। কিন্তু এখন বাসর শব্দের অর্থ হচ্ছে নবদম্পতির বাসগৃহ। তাহলে এইগুলি হয়ে গেল কি না শব্দের অর্থের সংকোচ। নেক্সট হচ্ছে গিয়ে শব্দের অর্থের সংক্রম বা সংশ্লেষ বা রূপান্তর। শব্দের অর্থের সংক্রম বা সংশ্লেষ বা রূপান্তর, এই ক্ষেত্রে কি হয় না গণ্ডি পরিবর্তন হয়। আমি আগের উদাহরণগুলো দেওয়ার সময় দেখালাম যে গণ্ডির খুব একটা পরিবর্তন হয়নি, যেখানে যেখানে মনে হচ্ছে যে একটু আধটু পরিবর্তন হয়েছে ওগুলো একটু মার্ক করে নেবে তোমরা। কিন্তু শব্দের অর্থের সংক্রম বা সংশ্লেষ বা রূপান্তরে সম্পূর্ণরূপে গণ্ডি পেরিয়ে অন্য জিনিসকে বোঝাবে। অর্থাৎ আদিতে যা অর্থ বোঝাতো আর এখন যা অর্থ বোঝায়, দুটোর মধ্যে কোনো রকম মিল নেই। যেমন আদিতে একরকম অর্থ বোঝাতো, এখন অন্যরকম অর্থ বোঝায়। যেমন যেমন উদাহরণ হচ্ছে, প্রথম উদাহরণ চক্রান্ত। চক্রান্ত মানে হচ্ছে চাকার অন্তভাগ বা শেষ ভাগ, কিন্তু এখন চক্রান্ত মানে হচ্ছে ষড়যন্ত্র। 2 নম্বর উদাহরণ হচ্ছে গবাক্ষ। গবাক্ষ শব্দের অর্থ গো এর অক্ষ, অর্থাৎ গরুর চোখ, কিন্তু এখন গবাক্ষ শব্দের অর্থ হচ্ছে জানালা। ঘর্ম। ঘর্ম শব্দের অর্থ হচ্ছে গরম, কিন্তু এখন ঘর্ম শব্দের অর্থ হচ্ছে ঘাম। ঘর্ম শব্দের আদি অর্থ হচ্ছে গরম, কিন্তু এখন হচ্ছে ঘাম। এখন গরম থাকলেই কিন্তু ঘাম হবে না। কেমন? মনে করো ডাল ভাত সবজি এগুলোকেও গরম করা হয়, তাহলে ওটা কিন্তু ঘাম নয়। ঠিক আছে? নেক্সট, সন্দেশ। সন্দেশ শব্দের অর্থ হচ্ছে কি? সন্দেশ শব্দের অর্থ ছিল আগে সংবাদ বা খবর, আর এখন সন্দেশ শব্দের অর্থ হচ্ছে বিশেষ রকমের মিষ্টান্ন। নেক্সট, পাত্র। পাত্র মানে হচ্ছে পান করার আধার, যেটা নিয়ে পান করা হয়। যেমন যেমন জল পান করতে গেলে আমাদের গ্লাস দরকার হয়, ঠিক সেই রকম গ্লাসটি হচ্ছে একটা পাত্র, পান করার আধার। যেমন যেটা দিয়ে আমরা পান করতে পারি, চা পান করতে কাপ দরকার হয়, তাহলে কাপটি হচ্ছে একটি পাত্র। কিন্তু এখন পাত্র মানে কি? বিবাহের জন্য নির্দিষ্ট বর বা পুরুষ। হ্যাঁ, বিবাহের জন্য নির্দিষ্ট পুরুষ, মানে সব পুরুষেরই ওই চায়ের কাপের মতন অবস্থা হয়ে যাবে আর কি, সেই অর্থেই আর কি এটা বোঝানো হচ্ছে। নেক্সট,
বিরক্ত। বিরক্ত মানে হচ্ছে কি রক্তহীন, মানে যার রক্ত নেই, রক্ত নেই যার, বিরক্ত। হ্যাঁ, আর এখন বিরক্ত শব্দের অর্থ হচ্ছে অসন্তুষ্ট হওয়া। নেক্সট, শর্করা। শর্করা শব্দের অর্থ হচ্ছে কাঁকর, নুড়ি পাথর যেগুলো ছোট ছোট, সেগুলোকে বলা হচ্ছে শর্করা। কিন্তু এখন শর্করা শব্দের অর্থ হচ্ছে চিনি। নেক্সট, ধর্ম। ধর্ম মানে হচ্ছে ধারণশীল, যা ধরে রাখে, সেটা হচ্ছে ধর্ম। কিন্তু এখন ধর্ম অর্থ হচ্ছে কি না পুণ্য কাজ। তুমি কাউকে কিছু দান করলে সেটা তোমার ধর্ম হলো, তুমি এই করোনাতে হয়তো কিছু ত্রাণ দিলে সেটা তোমার ধর্ম হলো, তাহলে এগুলোকে পুণ্য কাজ। কিন্তু ধর্ম শব্দ আদি অর্থ ধর্মার্থী ধারয়, অর্থাৎ যে ধারণ করে। কেমন? নেক্সট হচ্ছে কি, এই এই যে এই তিনটে হয়ে গেল আমাদের মানে শব্দের অর্থের প্রসার, শব্দের অর্থের সংকোচ আর সংশ্লেষ বা রূপান্তর। এই তিনটে হয়ে গেল শব্দার্থ পরিবর্তনের মূল ধারা বা প্রধান ধারা বা মেজর কজেস। আর মাইনর কজেস দুটো আছে। এক নম্বর কি মাইনর কজেস, না শব্দের উন্নতি বা উৎকর্ষ। উন্নতি বা উৎকর্ষ মানে যে আগে অপেক্ষাকৃত খারাপ অর্থে ব্যবহার করা হতো কিন্তু বর্তমানে ভালো অর্থে ব্যবহার করে, সেটাকে বলা হয় শব্দের উন্নতি বা উৎকর্ষ। এই উন্নতি বা উৎকর্ষ যেটা, সেটি আবার কি রকম ভাবে হয় দেখো উদাহরণ। প্রথম উদাহরণ হচ্ছে মন্দির। মন্দির শব্দের আদি অর্থ হচ্ছে যে কোনো রকমের বাড়ি। হ্যাঁ, আমি একটু বাসরের উদাহরণ দিয়েও বললাম যে বাসর শব্দের অর্থ আগে ছিল যে কোনো রকমের ঘর, এখন বিবাহ নবদম্পতির বাসযোগ্য গৃহ। কিন্তু মন্দির শব্দের অর্থ আগে ছিল যে কোনো রকমের ঘর, কিন্তু এখন মন্দির শব্দের অর্থ হয়েছে কি না দেবতার উদ্দেশ্যে নির্মিত বিশেষ ধরনের ঘর। তাহলে এখানে উৎকর্ষ হয়েছে। তাহলে দেবতার উদ্দেশ্যে নির্মিত বিশেষ ধরনের যে ঘর তাকে আমরা মন্দির বলি। হ্যাঁ, আর আগে ছিল মন্দির মানে যে কোনো রকমের বাড়ি। তাহলে এখানে শব্দের উৎকর্ষ হয়েছে, তাহলে এটাকে বলা হয় শব্দের উৎকর্ষ। নেক্সট, দুহিতা। দুহিতা মানে হচ্ছে দোহনকারিণী নারী, অর্থাৎ গয়লানি। যে স্ত্রী গোয়ালা গরুর দুধ দুয়ে তাকে দুহিতা বলা হতো, কিন্তু এখন দুহিতা শব্দের অর্থ হচ্ছে কি না কন্যা বা মেয়ে। তাহলে তাহলে এখানেও শব্দের অর্থের উন্নতি হয়েছে। নেক্সট, তপন। তপন মানে হচ্ছে যা তপ্ত করে, অর্থাৎ যা গরম করে। কেমন? যেমন তুমি কোনো পাত্র যদি আগুনের উপর রেখে দাও তাহলে সেটা গরম হয়ে যাবে, তাহলে ওই আগুনটা হয়ে গেল তপন। কিন্তু এখন তপন শব্দের অর্থ হচ্ছে সূর্য, নির্দিষ্ট সূর্য। কেমন? এইটা হয়ে গেল কি যে শব্দের অর্থের উন্নতি বা উৎকর্ষ। এবারে কি হচ্ছে ভোগ। নেক্সট উদাহরণ, ভোগ মানে হচ্ছে উপভোগ করা বা খাদ্য সামগ্রী। উপভোগ করা, কোনো কিছু আনন্দ বিহার করা অথবা খাদ্য সামগ্রী। কিন্তু এখন ভোগ মানে হচ্ছে দেবতার উদ্দেশ্যে নির্দিষ্ট খাদ্য বিষয়ক নৈবেদ্য। দেবতার উদ্দেশ্যে নির্দিষ্ট খাদ্য বিষয়ক নৈবেদ্যকে আমরা ভোগ বলি। নেক্সট, পুরোহিত। পুরো মানে হচ্ছে আগে, পুরো মানে হচ্ছে আগে, আর হিত মানে হচ্ছে হিত সাধন করা, তো কল্যাণ করা। তাহলে আগে থেকে যে জনগণের কল্যাণ করে তাকেই বলা হয় পুরোহিত। কিন্তু এখন বলা হতো পুরোহিত, কিন্তু এখন পুরোহিত শব্দের অর্থ হচ্ছে পূজারী। নেক্সট, গোধূলি। গোধূলি মানে হচ্ছে গো এর ধুলি, অর্থাৎ গরুর খুলে উৎক্ষিপ্ত যে ধুলি। আর এখন গোধূলি শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা। নেক্সট, দণ্ড। দণ্ড শব্দের অর্থ হচ্ছে লাঠি বা কোনো নির্দিষ্ট তোমরা ট্রেনিং এর সময় নির্দেশক দণ্ড করেছো, প্রয়োগ করেছো। দণ্ড শব্দের অর্থ হচ্ছে লাঠি। আর আজকে দণ্ড মানে হচ্ছে কি শাস্তি বা সাজা, সেটাকে দণ্ড বলে। এখানেও শব্দের অর্থের উন্নতি হয়েছে। নেক্সট, মার্জনা। মার্জনা করা মানে হচ্ছে ঘষা মাজা করে পরিষ্কার করা। আমরা বাসন মাজা জানি, সে বাসনকে মার্জনা করা অর্থাৎ ঘষা মাজা করে পরিষ্কার করা। কিন্তু এখন মার্জনা করা শব্দের অর্থ হচ্ছে ক্ষমা করা, ক্ষমা প্রদর্শন। তাকে মার্জনা করা, তাকে ক্ষমা করো। তার মানে এই নয় যে তাকে ভালো করে নুড়ো পাথর দিয়ে ঘষে দাও, সেটা কিন্তু বলছে না। তাই তাকে মার্জনা করো মানে তাকে ক্ষমা করো। নেক্সট, ধরা। ধরা মানে হচ্ছে যে ধরে রাখে, কোনো কিছু হাত দিয়ে ধরা, এটাও হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ধরা শব্দের অর্থ হচ্ছে এখন পৃথিবী। তাহলে এখানে দেখো শব্দের অর্থের উন্নতির এই উদাহরণগুলো আমি বললাম।
এই উদাহরণগুলো থেকেই বেশিরভাগ কোয়েশ্চেন আসে। তোমাকে খালি উদাহরণ বলে দেওয়া হবে, তোমাকে খালি চিনতে হবে। নেক্সট হচ্ছে শব্দের অর্থের অপকর্ষ বা অবনতি। মানে আগে ভালো অর্থে বুঝাতো, এখন খারাপ অর্থে বুঝায়। যেমন উদাহরণ, প্রথমে আমরা যে উদাহরণটা সবাই জানি সেটা হচ্ছে মহাজন। মহাজন শব্দের আদি অর্থ হচ্ছে মহান যে জন, কেমন, যে জন সাধুজন, তাকে বলা হচ্ছে মহাজন। কিন্তু বর্তমানে মহাজন বলতে বোঝায় সুদখোর ব্যবসায়ীকে। নেক্সট ঝি শব্দের অর্থ হচ্ছে কন্যা বা মেয়ে। জাগো জাগো বেহুলা সাইবেনের ঝি, তোরে পাইল কালো নিদ্রা মোরে খাইল কি। এটা তোমরা মনসামঙ্গলে শুনে থাকবে বা পড়ে থাকবে। তাহলে ঝি শব্দের আদি অর্থ হচ্ছে মেয়ে বা কন্যা, কিন্তু বর্তমানে ঝি মানে কি, পরিচারিকা বা কাজের মেয়ে। নেক্সট হচ্ছে নাগর। নাগর থেকে নাগরিক শব্দটি এসেছে, অর্থাৎ নগরে যে বসবাস করে, অর্থাৎ যে নগরে থাকে তাকেই বলা হয় নাগর। কিন্তু নাগর শব্দের অর্থ এখন অবৈধ প্রণয়ী। নেক্সট শ্যালক। শ্যালক মানে হচ্ছে স্ত্রীর ভাই, আদি অর্থ, কেমন, শ্যালক মানে হচ্ছে শ্যালক। শ্যালক থেকে শালা শব্দটি এসেছে। সেই শালা বা শ্যালক মানে হচ্ছে, শ্যালক মানে এখনো স্ত্রীর ভাই আছে, আর শালাটা কিন্তু বিবর্তিত হয়ে পড়ে গালিগালাজে পরিণত হয়েছে বা কাউকে তিরস্কার করা। নেক্সট ধী বর। ধী বর, বর মানে কিন্তু এখানে বুদ্ধিকে বুঝতে হবে। যদিও বর শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ, অনেকগুলো অর্থ আছে বাংলা ভাষায় বর শব্দের। বর মানে হচ্ছে শ্রেষ্ঠ, বর মানে হচ্ছে বিবাহের জন্য নির্দিষ্ট, বিবাহ উত্তরের সময় পাত্র। বর মানে হচ্ছে অভয় দেওয়া। কিন্তু এখানে ধীবর যখন বলি তখন বর মানে আমরা বুঝবো বুদ্ধি, হ্যাঁ। আর ধী বুদ্ধি যার বা ধী বর যার, অর্থাৎ শ্রেষ্ঠ বুদ্ধিমান লোককে কিন্তু ধীবর বলা হয়। কিন্তু বিবর্তিত হয়ে সেই ধীবর মানে এখন হয়ে গেছে কি, জেলে বা মাছের ব্যবসায়ী। নেক্সট হচ্ছে বাড়ন্ত। বাড়ন্ত মানে যা বেড়েই চলেছে। কিন্তু ওই যে বললাম যে খারাপ জিনিসকেও আমরা ভালো রকম সুভাষণ রীতি অনুযায়ী বলি, তাহলে বাড়ন্ত শব্দের বর্তমান অর্থ হচ্ছে ঠিক উল্টা, অর্থাৎ অভাব। বাড়িতে চাল বাড়ন্ত বুঝলে আমাদেরকে বুঝতে হবে যে চাল নেই, কেমন। তাহলে বাড়ন্ত শব্দের অর্থ আগে ছিল যা বেড়েই চলেছে, কিন্তু এখন বাড়ন্ত শব্দের অর্থ হয়ে গেছে কি, অভাব। তাহলে অর্থের এখানে হয়েছে, অপকর্ষ হয়েছে। নেক্সট মামা। মামা শব্দের অর্থ কি, মায়ের ভাই। বাংলা সাহিত্যে বলো বা বিশ্ব সাহিত্যে বলো, আমাদের যে দুটো এপিক আছে তাতে মামাকে আমরা খুব আদর করে রেখেছি আর কি। তার উদাহরণ যেমন শকুনি মামা, কংস মামা ইত্যাদি। যাই হোক, এই বিষয়ে বেশি কিছু আর বলা যাবে না। তো মামা শব্দের অর্থ হচ্ছে মায়ের ভাই, কিন্তু বর্তমানে মামা হচ্ছে কি, পুলিশ, তাই না। আর তাহলে মামা বাড়ি মানে হচ্ছে মায়ের পিত্রালয়, কিন্তু বর্তমানে মামা বাড়ি অর্থে জেলখানাকে বোঝা যায়। একই জিনিস কি, যাই হোক। নেক্সট হচ্ছে রাম। রাম শব্দের অর্থ হচ্ছে দশরথের বড় পুত্র, কিন্তু যেহেতু উনি মানে বড় ছেলে ছিলেন চারজন ছেলের মধ্যে, সুতরাং রাম বলতে এখন বড় অর্থে ব্যবহার করা হয়। কিন্তু সেটা বেশিরভাগ ক্ষেত্রে শ্রী রামচন্দ্রের সঙ্গে তো তুলনা সাধারণের হয় না, কিন্তু ওই বড় জিনিসটাকে আমরা গ্রহণ করে নিয়েছি। সেই জন্য রাম দা মানে হচ্ছে যে দাটা অনেক বড়, রাম ছাগল যে ছাগলটা অনেক বড়। তাহলে এইগুলো কিন্তু অপেক্ষাকৃত হীন অর্থে প্রয়োগ করা হয়। সেই জন্য এখানেও শব্দের অর্থে অপকর্ষ বা অবনতি হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের শব্দের সিমেন্টিক্স বা শব্দার্থ পরিবর্তনের ধারা বা সিমেন্টিক্স নিয়ে উদাহরণ সহযোগী বিস্তারিত আলোচনা। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। উদাহরণগুলো তোমরা কিন্তু বারবার করে মনে রাখবে, পরীক্ষাতে উদাহরণ থেকেই প্রশ্ন দেয় বেশিরভাগ। আজকে এই পর্যন্তই। নেক্সট দিনে আমি আবার ভিডিও আপলোড করব। ইউটিউবের সঙ্গে সবসময় থাকবে, আর বাড়িতে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে।